দেখি 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 বার করো। আচ্ছা, যেটা শিখবো স্কেল বার করবো সবাই। হ্যাঁ, যাদের নেই তার আগামী ক্লাস থেকে আনবা। হবে হয়েছে? ভিডিও চলছে না? লাল না নীল চলছে? খাতার মাঝখানে সূত্র। আচ্ছা, তোমরা হচ্ছে খাতাটা ওই এসো না, খাতাটা ছুঁয়ে নাও, ঘুরিয়ে নাও, তারপরে রাখো। হ্যাঁ, খাতাটা ঘুরিয়ে নে। হ্যাঁ, খাতাটাকে হ্যাঁ চওড়া করে না। এই যে তোমাদের এই যে খাতা তো সোজা থাকে, খাতাটাকে ঘুরিয়ে করো, তাই অনেকটা লম্বা জায়গা পাবো। হ্যাঁ, আর নতুন পেজে করবো, পরিষ্কার পেজে করবো, সূত্রের খাতায়। আচ্ছা, এখানে দাগ টানবা হচ্ছে 15 সেন্টিমিটারেরই দাগ টানবা। ধার নাও, বন্ধু বান্ধব জুটিয়েছ তো ধার নাও। হ্যাঁ বলো, আমি বলছি ওয়েট করো, বলছি। ভালো করে দেখো, শোনো, দাগটা টানবা কি করে তোমাদের। দেখো আমার বোর্ডে এই কথা না, আমার বোর্ডে তো আমি তো বিন্দু বসাতে পারবো না। ওই জন্য তোমরা কি করবা, খাতা দাগ টানার পর প্রত্যেক 2 সেন্টিমিটার অন্তর অন্তর একটা করে বিন্দু বসাবা। বিন্দুর পরে তুমি আস্তে আস্তে দাগ টানবা, একবারে দাগ টানতে পারবো না তো। এই কি করছো, টেনা দেখা হচ্ছে, মুছো। কোলের বোন মার বাঁধবে এগুলো। এই তাড়াতাড়ি করতে হবে, বাচ্চা। আজকে দিচ্ছি লাস্ট, এরপর আর দেবো না। 2 সেন্টিমিটার পর না, লিখতে অসুবিধা হবে, আর কিছুই না। হ্যাঁ, কি বললি? আর শুধু শুধু দিকনগরে আছে, কলকাতায় থাকলে ভালো হতো। ওখানে বক্সিং ক্লাবগুলো আছে, যেত, মেরিকম হতো। মেরিকমকে চেনো? আয়ুষী আমাদের ভারতের শ্রেষ্ঠ বক্সার, মারামারিতে হেভি। ভালো বললাম তো, বক্সার কি। আচ্ছা শোনো, এই শোনো, খাতা দিয়ে যখন দাগ টানছো সামনে রেখে টানো। আর যাদের বোর্ড গুলো পাতলা পাতলা, মানে চাপ দিলে চুপসে যায়, ওরম বোর্ড হলে হবে, কিন্তু শক্ত বোর্ড লাগবে। হ্যাঁ, বোর্ড গুলো ও দেখো, তোমাকে কি আলাদা করে নেমন্তন্ন করতে হবে? এই তো দাগ টেনেছো, ওগুলো করো। 2 সেমি। হ্যাঁ, এখন অনেক কিছু লিখতে হবে, তোমরা আগে এটুকুনি করো, বলছি আমি। অসুবিধা জিৎ, তাহলে 2 সেন্টিমিটার অন্তর অন্তর দাগ টানো। এই জ্বালাতন কেন করছো? তা হোক না 15টা, একদিকে 7টা একদিকে 6টা করো, অসুবিধা নেই। 7 হবে বলে কিছু নেই, কেন 100টা 100টা হতে পারে। আমি 6টা নিয়েছি, আমার ভালো লেগেছে, তুমি 3টে নাও, তোমার ভালো লাগলে। আমি বলি যে 2 সেন্টিমিটার অন্তর অন্তর নাও। হ্যাঁ, অসুবিধা নেই, হতে যাবে। ও হ্যাঁ, ওটা +6। আচ্ছা, এই
হবে। শুধু নিশানেরটা হয়নি, নিশান তুমি যেখানে শূন্য নিয়েছো তার দুই পাশে দেখো 1 সেন্টিমিটার করে ঘর নিয়েছো না, ওটা হবে না। তুমি 2 সেন্টিমিটারের ঘরগুলো টানো, দিয়ে একটা 2 সেন্টিমিটারকে শূন্য করে নেবা। হয়নি, তুমিও সেম ভুল করেছো। তোমার তো যেখানে শূন্য নিয়েছো তার দুপাশে ঘর তো 1 সেন্টিমিটার করে। তো ভালো করে দেখো, আমি যেখানে শূন্য নিয়েছি তার দুই পাশে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের মাপ সমান না। তুমি যেখানে শূন্য নিয়েছো তার পাশে দেখো প্রথম ঘরটা ছোট, তারপরে দেখো সব বড়। ওরাম না, শোনো, এই যে তোমরা খাতাতে যেটা ভুল করে দেখো, দাগ টানলে এখান তোমাদের এক কোণা থেকে শুরু করছো, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, চলো হলো। এরপরে তুমি যে কোনো একটা দাগকে শূন্য করে নাও। তোমরা করছো কি, এই দুটোর মাঝখানে দাগ টেনে শূন্য করছো, তাহলে এই দুটো ছোট হয়ে যাচ্ছে। তা না, পুরোটা একবারে করো, ঠিক নেই। স্কেল দিয়ে টানতে হবে। হ্যাঁ হয়েছে। তুমি ঘটে বোধহয় এখনো ঢোকেনি না? ঠিকই আছে। এই তোমাকে বললাম ভালো করে দেখো, এই যে শূন্যর যে দুই পাশে যে মাপগুলো আছে সমান আছে। এখন তো শূন্য থেকে এইটার যেটা মাপ, এইটা থেকে এটার মাপ একই আছে না কম আছে না বেশি আছে? বেশি আছে, আমি ওটাই, তোমার ওটা ভুল হয়েছে, ঠিক করো। হ্যাঁ এবার হয়েছে, হয়েছে। কেন হবে না, চলে উঠে আসো। তোমার হচ্ছে তো, করো। কিন্তু তুমি টেরা বেগা করে করেছো। আসলে দেখো, যেভাবে শিখতে বলে না শিখলে কিন্তু কি করে কি শেখাতে পারবো না। 2 সেমি করে দাগ টেনেছো কোথায়? তা আগে শূন্য নিয়েছো কেন? আগে 2 সেমি করে টানো সব করা, তারপরে মাঝের যে কোনো একটাকে শূন্য করে নেবো, তাহলেই হবে। যাও, হাত দিয়ে টেনেছো? হাত দিয়ে না স্কেল দিয়ে? দেখি, সোজা করো। হ্যাঁ হয়েছে, হাত দিয়ে করো না। আর লাগবে না, তুমি করো। এই বাকিদের হয়েছে, তুমি ওকে জ্বালাচ্ছ কেন বলো তো? তো আমি ভাবছি তোমার মনে হচ্ছে যে ও তোমার থেকে একটু পড়াশোনায় কম আছে, একটু জ্বালায় নাকি। ও কিন্তু তোমার থেকে অনেক কিছুতে ভালো। সুতরাং ওরম ভাবে জ্বালানো কিছু নেই। ও যদি তোমার মতো শিখতে পারতো তাহলে ও হয়তো তোমার থেকে ভালো পড়াশোনায় হতো। তুমি জ্বালাচ্ছ কেন মানুষকে? ও অনেক কিছু জানে, তুমি ভেবো না যে যে পড়াশোনা জানে না সে কিছু জানে না। মূর্খ নাকি ও পৃথিবীতে? হ্যাঁ এবার ঠিক আছে, অনেক কিছু জানে। না না, হ্যাঁ অনেকে অনেক কিছু জানে। তাহলে জ্বালাতন করো এখন। যেমন মনে করো, ধরো তুমি গরু যেন ভালো পালন করতে পারবা, ঘোষ, ওকে দিঘিতে ছেড়ে দাও, ও চিংড়ি মাছ ধরে তুলে হাত দিয়ে ধরে আনবে, ফেলে দাও ওকে দিঘিতে, যাও চ্যাংড়া তুলা করে নিয়ে যাও। না, আমাদের এখানে অনেকেই পড়ে, ও অনেক কিছু জানে, আমরা অনেক কিছু জানি, দরকার নেই। এই টোকা হয়ে গেছে, ওটা হয়নি তাই ভালো। দাও, ও বুঝতে পারবে কি করে, দাও দাও খাতা, খাতা দাও। এখানে দুটো দাগ কেন? ক্যাচ ধরবো তো। এই যে আমি তোমায় কি বললাম, এই শোনো, যারা বুঝতে পারোনি, যারা নতুন করে টানছো এরকম ভাবে টানো। সবার প্রথমে স্কেল দিয়ে একটা সোজা দাগ টানো 15 সেন্টিমিটার। ওখানে টানলে হবে না, পরিষ্কার পেয়েছে, এই পরিষ্কার পেয়েছে, কারণ এরপরে অনেক কিছু লিখতে হবে এখানে। খাতার মাঝ বরাবর টানবে, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা দুই সাইডে অ্যারো দিতে হবে। জানি। এই আর উপরে করো, আর উপরে করো। হ্যাঁ
হয়েছে। এবার শোনো, স্কেল বসাও, দিয়ে তাকাও। 2 সেমিতে বিন্দু বসাও, 4 সেমিতে বিন্দু বসাও, 6, 8, 10, 12, 14তে বিন্দু বসাও, দিয়ে দাগ টানো। তুমি এই যে দুটো ঘরের মাঝখানে যে মাপ নিয়েছো এটা আলাদা। করে দেবো কেন, নিচে বললো করো, তুমি পারবা তো। তোমার খাতা কোথায়? এবার শোনো, এবার শোনো, তার মাঝখানে যে বিন্দু আছে না, গোনো না, 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে 7-এর মাঝখানে 1, 2, 3, 4 মাঝখানে না, তাহলে 4 নাম্বারে যেখানে বিন্দু আছে ওই 4 নাম্বার বিন্দুকে একটু বড় করে টানো। 4 নাম্বার বিন্দুকে একটুখানি বড় করে টানো, দিয়ে এটা শূন্য হয়ে গেল। এবার ওদিকে এদিকে +1, +2, +3, +1, +2, সরি -1, -2, -3। তুমি এত চঞ্চল আয়ুষী, তোমাকে বলছি, এই যে কি বললাম আয়ুষী, সর্বপ্রথমে এই যে তাকাও, স্কেল বসে উঠে আসো, ধরো, আমি ধরি। সর্বপ্রথমে স্কেল বসিয়ে সোজা দাগ টানবো। যা হরি বল হয়েছে। এবার বললাম যে প্রত্যেক জায়গায় 2 সেন্টিমিটার, 0 থেকে 2, 1টা, 4, 6, 8, 10, 12, 14 হয়ে গেল। তাহলে দাগ টানো, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো আরো দিয়ে দাও। তাহলে মাঝে কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, মাঝখানে কে? 4 নাম্বার। তাহলে এই দাগটাকে একটু বড় নাও, এখানে রাখো 0। এবার না, আমারটা বোধহয় এটা। 0-এর ডান দিকে যে ঘরগুলো আছে, +1, +2, +3, বাকি এগুলো -1, -2, -3। এই সৃজিতার খাতা কই দেখি? হয়নি গো, হয়নি বাবা। তা আগেই তো বলতে হবে। এই তো, ওই মেয়েটা কত সুন্দর হয়েছে দেখেছো? কই এই মেয়েটা দেখি, এই মেয়েটার হয়েছে। স্কেল কই? স্কেল, আজ স্কেল দাও, পেন দাও। প্রথমে দাগ টানবো সোজা, হলো। দাগ টানার পরে বলেছি 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 10। হ্যাঁ হয়েছে, দাগ দেওয়া হয়ে গেল। এবার 2 সাইডে দেবে অ্যারো, দাগগুলো একটু বড় করে টানবো। তাহলে এখন ভিতরে কটা দাগ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা, মাঝখানে 4 নাম্বার দাগ। তাহলে এটাকে আমরা একটু বড় করে নেবো, দিয়ে কি লিখবো? 0। ডান দিকে এগুলো +1, +2, +3, বাদিকে -1, -2, এবার প্রশ্ন হচ্ছে সংখ্যা রেখার বিষয়টা কি? সংখ্যা রেখার বিষয়টা হচ্ছে 0 থেকে, দেখো প্রত্যেকটা ঘরের সাইজ 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, মাঝখানে যে সাইজগুলো একই আছে না, এদিকে সাইজগুলো একই আছে না, তো এইটা হচ্ছে আসল দরকার। তোমাদের হয়েছে কি, তোমরা হচ্ছে মাপ এদিক ওদিক করে নিয়েছো, তোমারটা হয়েছে তুমি 1 সেন্টিমিটার করে নিয়েছো। হ্যাঁ হয়েছে, 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 এটা হয়েছে, হয়েছে। সত্যি না মিথ্যা হবে? বললাম তো। হ্যাঁ, তাহলে তোমার হয়নি তো সোনার চাঁদ? এইখানে এইটুকুনি 1 থেকে 2 এর মাঝখানে এইটুকুনি ফাঁকা, 5 থেকে 6 এর মাঝখানে এতটা ফাঁকা কেন?
কি বললাম? উল্টাও উল্টাও। হ্যাঁ তোমার হয়েছে, এখানে করবো। দাগ টানো দাগ টানো। ওই সানে রাখো, সানে সানে সমতল জায়গায় রাখতে হবে। ওরাম করে দাগ টানে না, স্কেলটাকে এরম ভাবে চেপে ধরতে হয়। হ্যাঁ শক্ত করে চাপো 3 আঙুল দিয়ে। হ্যাঁ না এবার টানো দাগ, টানো 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 টানো। হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে 2 2 4 6 এগুলোতে দাগ দাও। 2 এই 2 ভালো করে নড়ে না জন্য 2 ঘরের নামটাই দাগ দাও। দিয়েছো? দাও দাও দাও, বলো তো সায়নী। 12 ঘরের নামটা বলো, বলো নামটা পারো না তুমি? 32 ঘরের নামটা বলো। এই তুমি বলো 12 ঘরের নামটা, 12 ঘরের নামটা বলো তুমি। এই আচ্ছা ধরো ধরো, এই যা শুনবো। 5 পর্যন্ত পড়াশোনা করেছো তো? তা 5 পর্যন্ত যে কোনো না কোনো মাস্টার মশাই পড়াতো, নামটা পড়ায়নি? তোমরা পড়োনি? কেন? এই নামটা ছাড়া কিন্তু অঙ্ক পারবা না। ছয়ের পরে 8 তো, 7-এ দাগ দিচ্ছ কেন? হ্যাঁ ভালো করে চেপে ধরো। 2 4 6 দাগ পড়েছে কই? কোথায় 6 কোথায়? ভালো করে দেখো এই মাথাটাকে ধুয়ে নাও, ভালো করে ধুয়ে নিয়েছো? চেপে ধরো শক্ত করে স্কেল। 2-এ দাগ আছে, 4-এ দাগ কই? এ তো 3-এ দাগ, 4-এ দাগ দাও ঠিক করে। হ্যাঁ ও আচ্ছা, তাহলে 4 তো এইখানে। তোমার ছোট স্কেল কই? ছোট স্কেল পরের দিন কিন্তু আনতে হবে। ভালো করে চেপে ধরো। 2-এ দাগ দিয়েছো, 4-এর দাগ কোনটা? তো ওটাই দাগ দাও, ওখানে দিচ্ছ কেন? 4-এর মাথার উপরে দাগ বসবে একদম কাটাই কাটাই। দাও দাগ দাও ঠিক জায়গায়। হ্যাঁ তারপরে 6-এ দাগ দাও ঠিক করে, ভালো করে দেখে দাও দাও ঠিক করে দাগ দাও। এবার 8-এ দাগ দাও, দাও পরে দাও পরে দাও। 10-এ দাও, 12 দাও। বলো রুদ্র সবচেয়ে বেশি কোন ঘরের নাম দাও? 12 দাও নামটা। বলো 15 বলো। হয়ে গেছে উল্টো। সরাও সরাও সরাও। এবার এই দাগগুলোকে বড় বড় করে টানো। আরো বড় করো। এবার হচ্ছে এইটা, এই সেকেন্ড দাগটা, এইটা না পাশেরটা। হ্যাঁ এই মারে না পাশেরটা, ওটা না। হ্যাঁ পাশেরটা বড় বড় করো। এদিকে অ্যারো দাও, এদিকে একটা অ্যারো, এদিকে একটা অ্যারো দাও। মাঝখানে কটা ঘর হলো কোনো? 7টা।
তাহলে 1 2 3 4, এই দাগটা বড় করো। হ্যাঁ করো, আরো বড় করো, করো। হ্যাঁ ওখানে লেখো 0। হ্যাঁ তাহলে এখানে কি লিখবা, ডান দিকের গুলো +1 +2 +3 লেখো। -1 -2 -3, ওখানে না, ওখানে না, 0 সাইড থেকে -1, এখানে -2, এখানে -3। আচ্ছা এই শোনো, সংখ্যা রেখা আমরা বোর্ডে এঁকে ফেলেছি, তোমরা খাতায় এঁকেছো। সংখ্যা রেখা, হ্যাঁ এটাকে সংখ্যা রেখা বলে। সংখ্যা রেখার হচ্ছে মাঝখানে থাকে 0, মানে যার কোনো মান নেই, মানে 0 আছে। বলা হলো যে রাতুলের কাছে কটা, রাতুল কত নাম্বার পেয়েছে? রাতুল 1 নাম্বারও পায়নি, মানে কি রাতুল 0 পেয়েছে, তাই না? বলা হলো সায়ন কত পেলো? সায়ন 2 পেয়েছে, মানে সায়ন 2 পেয়েছে মানে কি সায়ন +2 পেয়েছে। আচ্ছা তাহলে প্রথম জিনিস, সংখ্যা রেখাতে 0 হচ্ছে একদম মাঝখানে থাকে, তার আজও তার ডান দিকের ঘরেগুলোতে কি থাকে? প্লাস। তাহলে এদেরকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা। এদের হচ্ছে ধনাত্মক সংখ্যা বলে, হয়েছে? তাহলে সংখ্যা রেখার ডান দিকে যে সংখ্যা থাকে তাদের বলা হয় পজিটিভ বা ধনাত্মক সংখ্যা, আর সংখ্যা রেখার বাঁ দিকে যে সংখ্যা থাকে তাদের বলা হয়, তাই বলে ঋণাত্মক সংখ্যা। হয়ে গেল? এখন প্রশ্ন হচ্ছে এই, ঠিক আছে ঠিক আছে, নেগেটিভ নাম্বার। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কাজ কিভাবে করে, হয়েছে? মানে ধরো কারুর কাছে 5 টাকা আছে, হয়েছে? এবার তার দরকার ছিল 10 টাকার, তাহলে সে কি করবে? অন্যজনের থেকে আরো 5 টাকা ধার নেবে। তাহলে অন্যজনকে ধার নিচ্ছে মানে কি, তার পকেটে 10 টাকা থাকলেও আসলে দেখো, আমি যদি এখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলি না, তুমি বুঝতে পারবে না। ওই জন্য নিজের জালে নিজে পা দেওয়ার চেষ্টা করো না। আমিও জাল বুনতে পারি, বুঝতে পেরেছো? আমি এটা বলতে পারি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী এইটুকুনি, তার মধ্যে এত বড় ভারতবর্ষ দেশ, তার মধ্যে তুমি এইটুকুনি, তোমার ভ্যালু নেই, তুমি মরে যাও। নিজের কথার মধ্যে নিজেরা ফেসে যাই, এমন কথা বলার দরকার নেই তো, কি দরকার জ্বালাতন করার কেন? তাহলে কি বললাম, সংখ্যা রেখার একদম মাঝখানে যেটা থাকে সেটার কোনো মান নেই, সেটাকে বলা হয় কি 0। 0 ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? কিছুই হয় না, কারণ 0 কারোর সঙ্গে যোগ করলে তার মান পরিবর্তন হয় না, আর কারোর থেকে বাদ দিলেও তার মান পরিবর্তন হয় না। যেমন এই সায়নী কোনটা, এটা সায়নীর কাছে 4টে কাঁচকলা ছিল, তার মধ্যে আমি 0 খানা কাঁচকলা নিয়ে নিলাম, তাহলে কটা কাঁচকলা নিলাম? কিছুই নিলাম না, তার মানে ওর কাছে একই থেকে গেল। একইভাবে সায়নের কাছে 4টে আলু ছিল, তাকে আমি 0 খানা আলু দিলাম, তাহলে আলুর সংখ্যা কি বাড়বে না বাড়বে না? আচ্ছা একটা জিনিস তাহলে, হ্যাঁ যখন কিছু নেই সেটা বোঝানোর জন্য 0 দরকার, কিছু নেই মানে 0 দরকার। আচ্ছা এবার শোনো, তাহলে যখন কোনো কিছুর সঙ্গে 0 যোগ করা হয় তার মানের পরিবর্তন হয় না। আচ্ছা, আর যখন কোনো কিছু থেকে 0 বাদ দিতে হয় তার মানের পরিবর্তন হয় না। এবার প্রশ্ন হচ্ছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কিভাবে সৃষ্টি হয়। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যখন যখন কোনো সংখ্যার থেকে আমরা বেশি সংখ্যা বাদ দিয়ে দিই তাকে বলে ঋণাত্মক সংখ্যা। আর পৃথিবীতে যোগ বা বিয়োগ বলে কিছু হয় না, পৃথিবীতে যোগ বিয়োগ বলে কিছু হয় না। মানে এই চ্যাপ্টারের আগে পর্যন্ত তোমরা যা কিছু শিখে এসেছো যোগ বিয়োগ সম্বন্ধে, সব ধারণা ছিল ভুল, ওই ধারণাটা তাড়াতে হবে। হ্যাঁ এই চ্যাপ্টারের আগে নিয়ন্ত্রিত সংখ্যার আগে পর্যন্ত তোমরা যত রাজ্যের গুণ আর ভাগ, সরি যোগ আর বিয়োগ শিখেছো সব ভুল। সবার প্রথমে যেটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যার চিহ্ন আছে, প্রত্যেকটা সংখ্যার চিহ্ন আছে। ধরো আমি বোর্ডে লিখলাম সিজিতা স্কুলের রোল নাম্বার কত গো? 9। তাহলে 9 কিন্তু একা না, 9 এর চিহ্ন আছে, আর কোন সংখ্যার চিহ্ন থাকে তার
বাঁ দিকে কোনো সংখ্যার চিহ্ন থাকে তার বাঁ দিকে। তাহলে কিন্তু যদি ওর রোল -9 হতো তাহলে কিন্তু আমরা লিখতাম -9। তার মানে সায়নী নাম সৃজিতা আমাকে বললো 9, আমি 9 লিখেছিলাম না। তাহলে যখন কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন থাকে না, আমাদের বুঝে নিতে হবে যে সামনে কি চিহ্ন আছে, প্লাস। ধরবো না, বুঝবো, কারণ আছে তো, ধরার কিছু নেই, প্লাস আছে। কিন্তু যদি কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেই চিহ্নটা দিতে হবে। বোঝা গেল? তার মানে +9 আমরা শুধুমাত্র 9 আকারে লিখতে পারবো, কিন্তু -9 শুধুমাত্র 9 আকারে লিখতে পারবো না। এটুকুনি বোঝা গেল? হলো? আচ্ছা, এবার দেখো, ধরো আমার কাছে দুটো পেন্সিল আছে, তার থেকে আমি দুটো পেন্সিল কাউকে দিয়ে দিলাম, -2 মানে দিয়ে দিলাম, হয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার কাছে কটা পেন্সিল থাকলো? একটাও থাকলো না, তাই তো? আমার কাছে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে মনে করো 100 টাকা ছিল, হয়েছে? আমি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 150 টাকা তুলতে চাই। তাহলে ব্যাংক কি বলবে? হ্যাঁ, তুমি তুলতে পারো, কোনো প্রবলেম নেই, তবে আমাকে 50 টাকা কিন্তু ফেরত দিতে হবে। তাহলে তুমি কিন্তু ঋণী, ব্যাংকের কাছে আমি কি হয়ে গেলাম? ঋণী। তাই আমার কাছে, আমার এই সংখ্যাটার সামনে কি বসবে? মাইনাস, ঋণাত্মক চিহ্ন বসবে। তাহলে আমি 3-4টে কথা বললাম। প্রথম কথা, সবকটা সংখ্যার চিহ্ন হয়, যে কোনো সংখ্যার চিহ্ন আছে। ধরো একটা সংখ্যা লিখলাম 9.75, তাহলে 9.75 এর সামনে কিছু নেমে কি চিহ্ন আছে? প্লাস। এটা কিন্তু ধনাত্মক সংখ্যা হয়ে গেল। আর যদি ঋণাত্মক হতো সামনে কি লিখতাম? মাইনাস। হয়েছে? তাহলে যে কোনো সংখ্যা ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে, সামনে যদি কিছু না থাকে ধরে নেবো কি প্লাস, থাকলে মানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস। বোঝা গেল? 2 নাম্বার, যোগ বা বিয়োগ বলে কিছু হয় না। যোগ বা বিয়োগ বলে কিছু শুধু চিহ্ন হয়। শুধু মনে রাখবা, একই জাতীয় চিহ্ন হলে মান বাড়ে, একই জাতীয় চিহ্ন হলে মান বাড়ে। বিপরীত ধর্মী চিহ্ন হলে মান কমে। যেমন মনে করো, আসবো, হ্যাঁ, যেমন মনে করো ব্যাংকে 100 টাকা ছিল, দাঁড়াও মুছে যাবে পুরোটা। যেমন মনে করো ব্যাংকে 100 টাকা ছিল, তাহলে বলো তো আয়ুষী, এই 100 টা ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। আমি ব্যাংক থেকে 100 টাকা তুলে নিলাম, 100 টাকা ছিল, আমি 100 টাকা তুলে নিলাম, তাহলে ব্যাংকে আর ক টাকা পড়ে থাকলো আমার অ্যাকাউন্টে? 0। হয়েছে? যেটা ধনাত্মক বা ঋণাত্মক কিছুই নয়। মনে করো আমার ব্যাংকের অ্যাকাউন্টে 100 টাকা ছিল, আচ্ছা না, 1 টাকাও ছিল না, মনে করো 0 টাকা ছিল, আমি ব্যাংকের অ্যাকাউন্টে 100 টাকা রাখলাম, তাহলে এখন অ্যাকাউন্টে ক টাকা আছে? হয়েছে? আচ্ছা, এবার মনে করো আমার অ্যাকাউন্টে 100 টাকা ছিল, আমি 100 টাকার সঙ্গে আরো 5 টাকা রাখলাম, 105 টাকা। ভালো করে দেখো, তাহলে এই 100-র কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন ছিল। তাই দেখো, দুজনের চিহ্ন একই না আলাদা? একই। তাহলে আমরা বড় সংখ্যাটার সঙ্গে ছোট সংখ্যাটা যোগ করেছি, 105 করেছি। ক্লিয়ার? দেখো, যখন 0 আর 100 ছিল, দেখো 0-র কোনো চিহ্নর দাম নেই, 0-র সঙ্গে কিছু যোগ করলে সেটাই হয়। পরের সংখ্যাটা দেখো, 100 আর 100 আছে, ভালো করে দেখবা, এই প্রথম 100 চিহ্ন কি? প্লাস। পরের 100 চিহ্ন কি? আমি বলেছিলাম যে যদি একই রকমের চিহ্ন থাকে তাহলে যোগ হয়। তাহলে এখানে দুজনের চিহ্ন কেমন আছে? আলাদা আছে, ওই জন্য দেখো বিয়োগ হয়েছে। 100 থেকে 100 বাদ দিয়ে কত হয়েছে? 0 হয়েছে। বুঝতে পারলাম? হলো? তাহলে এখন প্রথম ঘটনা বলি, আমার অ্যাকাউন্টে 1 টাকাও ছিল না, 0 টাকা ছিল, আমি অ্যাকাউন্টে 100 টাকা রাখলাম, কত টাকা আছে? 100 টাকা। আমার অ্যাকাউন্টে 100 টাকা ছিল, আমি 5 টাকা রাখলাম, হলো 105 টাকা। আমার অ্যাকাউন্টে 100 টাকা ছিল, আমি 100 টাকা তুলে নিলাম, তাহলে কত হলো? 0 টাকা। এইবার 100 টাকা তোলার পরে আমি দেখলাম যে আমি যে জিনিসটা কিনতে চাই, সেই জিনিসটা কেনার জন্য আমাকে আরো 50 টাকা তুলতে হবে। তখন ব্যাংক আমাকে কি বলবে? তুমি নাও, কিন্তু সেই টাকাটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে। তাহলে যখন আমার অ্যাকাউন্ট 0 হয়ে গেল, আমি আরো টাকা তুলতে চাইলাম, তখন দেখলাম যে 0-র কিছু চিহ্ন নেই, মানে 0 তো 0, কোনো প্রবলেম নেই। তাহলে আমি যে 50 টাকা তুললাম, তাহলে আমি ব্যাংকের কাছে কি হয়ে গেলাম? ঋণী। তো এই জন্য আমি ব্যাংকে আরো কিন্তু 50 টাকা আমাকে ফেরত দিতে হবে। বোঝা গেল? কিন্তু দেখলাম যে না, যেই এই টাকাটা তোলা হয়ে গেল, বাড়ি থেকে ফোন এলো
যে নতুন লোক এসছে তার জন্য 1 পিস আনতে হবে ওই জিনিস। তাহলে আমার ওই জিনিস কিনতে 150 টাকা লাগলো, তাহলে আমি ব্যাংক থেকে আরো ক টাকা তুলবো? 150 টাকা। ভালো করে বুঝবা। তাহলে আমার অ্যাকাউন্টে এখন ক টাকা আছে? -50 টাকা আছে, মানে উল্টে আমাকে টাকা দিতে হবে। টাকা নেই, ও কমে গেছে আরো। তাহলে এখন দেখলাম যে আমাকে আরো 150 টাকা তুলতে হবে। তাহলে আরো আমাকে কি নিতে হবে? ঋণ। তার মানে বুঝতে পারলাম কি, দেখো ভালো করে শুনবা। তাহলে এখন বলো, তাহলে 50 টাকা আগে দিতে হতো, এখন আরো 150 টাকা তুললাম, তাহলে অল টোটাল ক টাকা তুললাম? 200 টাকা তুললাম। কিন্তু এই না, তার মানে কি ব্যাংকে আমাকে আরো 200 টাকা দিতে হবে। এই ক্ষেত্রে কি হলো দেখো, হচ্ছে ব্যাপার আছে ওরকম। শোনো, তাহলে এখন বিষয়টা যদি দুজনের চিহ্ন একই না আলাদা? যখন একই চিহ্ন থাকে ওই চিহ্নটা বসিয়ে সংখ্যা দুটোকে কি করতে হয়? যোগ করতে হয়। বোঝা গেল? ঠিক আছে। আমি তোমাকে একটু আগে বলেছিলাম, ওকে যেটা বললাম, যদি প্যাচ করতে চাও তাহলে এমন প্যাচাবো তাহলে যেটা বুঝতে পারবো না। সাধারণভাবে বুঝে নাও। সুদের অঙ্ক যখন করা হবে সুদের সূত্র বলো দেখি কেমন পারো, বলো। সরল সুদের 4টে সূত্র আছে, বলো। যারা মুখস্থ করেছিল 3-4 মাস আগে তারাও ভুলে গেছে। তুমি এখন বকছো। এবার শোনো, যোগ বিয়োগ কি বললাম? ভুলে যেতে হবে, নতুন জিনিস আসবো। চিহ্ন মনে রাখতে হবে ফার্স্ট। 2 নাম্বার, বিপরীত শব্দ মনে রাখতে হবে। আমি 4টে সিঁড়ি উপরে উঠলাম, মানে +4 হতে পারে। আমি 4টে সিঁড়ি নিচে নামলাম, -4। কিন্তু আমি একই কথাকে উল্টো করে লিখতে পারি। ধরো আমি লিখলাম যে আমি 4টে সিঁড়ি উপরে উঠলাম। ভালো করে শুনবা। লিখলাম যে আমি 4টে সিঁড়ি উপরে উঠলাম। এই সেম কথাকে উল্টো করে কি করে বলবো? আমি এইভাবে বলতে পারি যে আমি -4টে সিঁড়ি নিচে নামলাম। এই দুজনের অর্থ কিন্তু সেম। এই ভালো করে শুনবা। আমি 4টে সিঁড়ি উপরে উঠলাম অথবা -4টে সিঁড়ি নিচে নামলাম, এর অর্থ কিন্তু একই। এখানে একই করে হয়, দেখো ভালো করে দেখবা। একটা, দুটো, না না ওই জন্য না, হয়েছে। ভালো করে শুনবা। আমাদের ভালো করে শুনবা, আমাদের লাস্টে যেটা লেখা আছে না, এটা হচ্ছে কাজ নির্দেশ করছে, হয়েছে। আর সামনে যে চিহ্নটা আছে এটা দিক নির্দেশ করছে। সামনে যে চিহ্নটা সেটা দিক নির্দেশ করছে। আমি বললাম যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে 50 টাকা আছে, এর মানে কি আমি ব্যাংকের থেকে 50 টাকা নেব, তুলতে পারবো। কিন্তু আমার ব্যাংকের অ্যাকাউন্টে 50 টাকা আছে, কিন্তু সেটা মাইনাস, মানে উল্টে আমাকে দিতে হবে। তার মানেটা কি, মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। বুঝতে পারলাম? এবার শোনো, তাহলে আমি বললাম কি 4টে সিঁড়ি উপরে উঠলাম, মানে কি এইখান থেকে এখানে যাব, +4 হলো। এখানে লেখা হলো কি -4টে সিঁড়ি নিচে নামবো, চলো বলছো। তাহলে আমি যদি আমি একে থাকি, আমাকে বলা হলো কি -4টে সিঁড়ি নিচে নামতে হবে। তাহলে নিচে নামা মানে কোন দিককে বোঝাচ্ছে? কিন্তু সামনে কি চিহ্ন দেওয়া আছে? মাইনাস, তার মানে কি এটার দিক পাল্টে যাবে। তাহলে হিসাব মতো আমি আবার সেই 4টে সিঁড়ি উপরে উঠবো। বুঝতে পারলাম? তাহলে যখন শোনো শোনো, যখন সংখ্যার চিহ্ন, ভালো করে শুনবা, যখন সংখ্যার চিহ্ন এবং যেটা করতে বলা যে কাজ দুটোই উল্টে যায়, তখন আমাকে বুঝে নিতে হবে কি, হিসাব মতো আমাকে সোজা কাজই করতে হবে। বুঝতে পারলাম? ভালো করে দেখো। আসবো আসবো আসবো, তোমার কথায় আসবো। দেখো এখানে দেখো 4টে সিঁড়ি সোজা ছিল, আর এখানে বলেছে কি উপরের দিকে উঠলাম, তাহলে দুটোই সোজা কথা আছে, এটা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু দেখো 4টের জায়গায় -4 করে দিয়েছি, আর উপরের জায়গায় নিচে, দুটোই উল্টে দিয়েছি না। দুটো উল্টে দিলে হয় কি সোজা, দুবার উল্টে দিলে কি হয়ে যায়? ধরো আমি বললাম, ধরো কেউ জিজ্ঞাসা করে কি আজকে ভাত খেয়েছিস, আমি বলতে পারি হ্যাঁ আজকে ভাত খেয়েছি। উল্টো বলো না আমি ভাত খাইনি।
মানে না আমি ভাত মানে ভাত খাইনি না, না আমি হিসাব মতো খেয়েছি, বোঝা গেল? আরেকবার বলি, এই শোনো শোনো, বেশি বেশি জটিল করতে চেও না। আমি বলতে চাইছি কি কোনো কথাকে দুইবার না বললে সেটা কি হয়ে যায়, উল্টো হয়ে যায়, সোজা হয়ে যায়, মানে হিসাব মতো সোজা হয়ে যায়। বলা হলো যে কেউ জিজ্ঞাসা যদি করে যে তুমি কি ভাত খেয়েছো, তা আমি উত্তরে যদি দুটো কথা ধরো আমি খেয়েছি, ধরো আমি ভাত খেয়েছি, আমি এটা কি দুভাবে বলতে পারি, বলে হ্যাঁ আমি ভাত খেয়েছি, হ্যাঁ আমি ভাত খেয়েছি, অথবা আমি কি বলতে পারি, না আমি ভাত খাইনি। বলো বাংলা ভাষার ক্ষেত্রে মনে হচ্ছে না খাইনি, কিন্তু দুবার মানে খাইনিটাকে না বললাম, কি বললাম, খাইনিটাকে আমরা না বললাম, তার মানে আমরা হিসাব মতো খেয়েছি, বুঝতে পারলাম হিসাব মতো এটা। সংখ্যা রেখার বৈশিষ্ট্যতে আসবো। যখন সংখ্যার চিহ্ন এবং সংখ্যাতে যে কাজটা বলা হয়েছে দুটো উল্টে যায়, সংখ্যার চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সিঁড়ি দিয়ে উপরে ওঠার কথা ছিল নিচে হয়ে গেল, তাই দুটোই উল্টে দিলাম না? তাহলে সংখ্যার চিহ্ন এবং কাজ দুটোকে উল্টালে হিসাব মতো আমাকে সোজাগাজি করতে হবে, অঙ্ক করি বুঝতে পারবা, উপরে উঠতে হবে। ধরো বলা হলো তুমি কি আজকে পড়া করেছো, ও কি বললো হ্যাঁ করেছি, তাহলে আমি কি বললাম, হ্যাঁ করেছে। বললো না করিনি, মানে করিনিটাকে না বলছে। কেউ যদি বলে হ্যাঁ করিনি, তার মানে করিনি মানে হ্যাঁ, হ্যাঁ করিনি, কাজ করিনি। হ্যাঁ, কথার মধ্যে একটু গন্ডগোল আছে। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষার মধ্যে অনেক কথা আছে, যেমন ধরো বাড়িতে ধরো কেউ ডাকতে এসছে, আজকে কি নিশান বাড়ি আছে, মা কি বলতে পারে, হ্যাঁ আছে, আর নিশান বাড়ি আছে, হয়েছে। আরেকটা কথা বলে রেগে মেগে গেলে না নেই, নেইটাকে না বলছে, তার মানে কি আসলে আছে, কিন্তু ওই কথা শুনে যেহেতু চিল্লামিল্লি করে বললো, বন্ধু ভয় পেয়ে বাড়ি চলে গেল, ভাবলো কি ও নেই, তাহলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার শোনো, যখন আমি দিকের কথায় আসবো, দিক ভালো করে শুনবা, আমরা যা কিছু বলছি কিন্তু সংখ্যা রেখার সাপেক্ষে বিচার করতে হবে পরে। শোনো, যদি আমরা দিকের কথা বলি, তাহলে সংখ্যা রেখার সাপেক্ষে এই দিকটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক, ডানের উল্টো কি বাম। যদি আমি এই দিকটাকে বলি উপর, তাহলে এই দিকটা কি হবে, নিচ, হয়ে গেল না? না, যদি কি এদিকে বলি যে ইনকাম, ও ইন, আর এদিকে তাহলে উল্টো কি বলবো, খরচ, বুঝতে পারলাম? ইংরেজি কথা বাদ দেও, বুঝে গেল? আচ্ছা বুঝতে পারলাম এটুকুনি। আচ্ছা এগুলো কিন্তু লিখতে হবে না, লিখছো কেন? হলো সংখ্যা রেখার বৈশিষ্ট্যতে আসবো, ভালো করে শুনবা। সংখ্যা রেখা আমি লাস্টে বলে দেবো। শোনো, সংখ্যা রেখার মাঝখানে কে থাকে, শূন্য। সংখ্যা রেখার ডান দিকে ঘরের সংখ্যা কোনো নির্দিষ্ট, হ্যাঁ কি না, না। সংখ্যা এখানে অ্যারো দেওয়া আছে, এর মানে কি এ চলেই যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি সংখ্যা রেখা হলো একটা সরল রেখা, সংখ্যা রেখা যার কোনো শেষ নেই। তাহলে সংখ্যা রেখার ডান দিকে যে ঘরগুলো সেগুলো কি ধনাত্মক সংখ্যা, তাই আমরা প্লাস দিয়ে রেখেছি। আর সংখ্যা রেখার বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তাই আমরা মাইনাস দিয়ে রেখেছি। ফার্স্ট। 2 নাম্বার, সংখ্যা রেখার প্রতি দুটো ঘরের মাঝখানে, ভালো করে শুনবা, সংখ্যা রেখার প্রত্যেক দুটো ঘরের মাঝখানে সমান দৈর্ঘ্য থাকে, মানে 0 থেকে 1 পর্যন্ত তোমাদের খাতায় 2 সেন্টিমিটার, আবার দেখো 1 থেকে +2 পর্যন্ত খাতায় 2 সেন্টিমিটারই আছে না, তার মানে কি প্রত্যেকটা দাগের মাঝখানে যে দূরত্ব সেটা কি সমান, সেটা সমান। 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা 3 নাম্বার পয়েন্ট হচ্ছে দেখো, সংখ্যা রেখায় প্রত্যেক ঘরের মাঝখানে
একক দূরত্ব থাকে সংখ্যা রেখায়, প্রত্যেক ঘরের মাঝখানে একক দূরত্ব থাকে। যেমন আমি যদি ঘরের নাম বলি, দেখো এটা হচ্ছে +1, এই ঘরটার নাম, আর এই ঘরটা, তাহলে +1 থেকে +2 এর দূরত্ব কত? কি করব, +2 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 1 হবে না? 1 একক দূরত্ব। পরেরটা আমরা যদি এভাবে বলি যে -6, ভালো করে শুনবা, -6 আর -5, ভালো করে শোনো, -6 আর -5 এর মধ্যে দূরত্ব কত? তাহলে -6 থেকে আমরা -5 কি করব? বাদ দিয়ে দেবো। -6 বিয়োগ -5, তার মানে -6, আমরা জানি কি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় 5, -6 আর +5। আচ্ছা একটু আগেই শেখালাম যদি দুটো চিহ্ন আলাদা হয়, যদি দুটো চিহ্ন, তাহলে তাদের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ হবে, কার থেকে কোনটা বিয়োগ হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে, আর চিহ্ন বসবে বড় সংখ্যা, আর চিহ্ন বসবে বড় সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে, এটুকুনি। হ্যাঁ, আগে শুনে নাও। ও আচ্ছা, একটা জিনিস, প্লাসের দিকে ভালো করে শুনবা। আচ্ছা এমনি পারবো, আমাকে সায়নী বলবে। সায়নী, এটা আমার ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টে 50 টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্টে -50 টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্টে 100 টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্টে -100 টাকা আছে। আচ্ছা আমাকে সায়নী বলবা +50 বড় নাকি -50 বড়? কেন? কারণ আমি যদি জিরোতে দাঁড়িয়ে থাকি, তাহলে +50 মানে ব্যাংক আমাকে উল্টে টাকা দিয়ে আমাকে +50 করে দেবে, ক্লিয়ার? কিন্তু আমি যদি জিরোতে দাঁড়িয়ে থাকি আর আমার অ্যাকাউন্টে -50 টাকা থাকে, তার মানে ব্যাংকে আমি উল্টে আরো টাকা দেবো, আমার কাছে নেই আমি দেবো, তার মানে আমি ঋণী, আমার কাছে আরো কি কম। আচ্ছা আরো বলবা, মনে করো আমার কাছে -50 টাকা আছে, -50 টাকা আছে, এবং আমি দেখছি যে আমার পাশে আরেকজন যে দাঁড়িয়ে আছে তার কাছে -100 টাকা আছে, তাহলে প্রশ্ন হচ্ছে কে বড় লোক? -50 টাকা যার কাছে সে বেশি বড় লোক, না -100 টাকা যার ব্যাংক অ্যাকাউন্ট আছে সে বড় লোক? -50, মানে এই দুজনের মধ্যে তুলনা করলে এই দুজনের মধ্যে কে বড় লোক? -50। ইয়েস, সে এটা তুলনা ধনী। ও তার মানে বোঝা গেল যে, যে আসবো আসবো মানে -50 আর -100 পরিষ্কার কথা হচ্ছে যে এ হচ্ছে 50 টাকা ঋণী, এ 100 টাকা ঋণী, তাহলে ঋণী সব থেকে বেশি এ, তাহলে এ গরিব, এ ছোট, এ কি একটুখানি বড়। আচ্ছা একটা কথা বলো তো, তুমি বলবা। আচ্ছা তাহলে আমি এখানে লিখে রাখলাম এটা ছোট, এটা বড়, হলো? এইবার এটা আছে, নিশান বলবা আমার অ্যাকাউন্টে +50 টাকা আছে, আমার পাশের জনের অ্যাকাউন্টে +100 টাকা আছে, তাহলে +50 টাকা বড় না +100 টাকা বড়? এটা বড়, এটা কি ছোট? একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেখানে -50 আর -100 ছিল, সেখানে বড় হচ্ছে -50 বড়, কিন্তু -100 ছোট। কিন্তু প্লাসের আসবো আসবো, কিন্তু প্লাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে ছোট প্লাস বড়, তার মানেটা হচ্ছে কি, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে যত বড় হয় সে আসলে ছোট, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে যত বড় হয় সে আসলে, যেমন -100 আর -50 এর মধ্যে দেখে মনে হচ্ছে -100 বড়, কিন্তু আসলে এ তো বেশি ঋণী, তাহলে হিসাব মতো এ হচ্ছে ছোট, কিন্তু -50 কি হবে? এই দুজনের মধ্যে বড়। সায়নী বোঝা গেল? হ্যাঁ কি না বলো আয়ুষী, +50 ছোট না -50 বড়? ও ঠিক আছে, আয়ুষী বুঝে ফেলেছে, খুব ভালো। তাহলে একটা কথা আমরা বুঝতে পারলাম যে, যে কোনো সংখ্যার সামনে যদি মাইনাস লেখা থাকে, সেই সংখ্যাটা যত বেশি বড় হবে সেই সংখ্যাটার মান তত ছোট। তাহলে প্লাস আর দেখো সংখ্যা তো সংখ্যা, এবার কার ভিত্তিতে বলছি দেখো, ধরো আমি বিচার করছি খারাপ খারাপ স্টুডেন্টের বিচার হচ্ছে, হলো? ধরো
সায়ন, হ্যালো হ্যালো, হ্যাঁ 10:30টায় ছুটি হবে, ঠিক আছে হেঁটে চলে যাবো। আচ্ছা শোনো, আমি বলছিলাম যে কি বলছিলাম ভুলে গেলাম তো। হ্যাঁ মনে করো খারাপ স্টুডেন্ট, তাহলে খারাপ স্টুডেন্টরা মনে করো মাইনাসে চলছে, ভালো স্টুডেন্টরা প্লাস, খারাপ স্টুডেন্টরা মাইনাস। এখন ভালো করে বুঝবা, তাহলে আমি মনে করি একটা খারাপ স্টুডেন্ট, ভালো করে শোনো, তাহলে আমার র্যাঙ্ক মনে করো -50 হয়েছে। আমার থেকে যে আরো খারাপ হবে তাকে আমি নিশ্চয়ই লিখবো -100, বুঝতে পারলাম? তাহলে যে বেশি খারাপ সে দেখো মাইনাসের দিকে বড় দেখাচ্ছে, যেটুকু কম খারাপ সে দেখো এটা ছোট দেখাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে বিচারটা হচ্ছে সেটা তো খারাপের, যদি ভালোর বিচার হয় তাহলে কে বড় কে ভালো আছে, বুঝতে পেরেছো? তাহলে আমি কোন সাপেক্ষে বিচার করছি এটা আমাকে জানতে হবে, ঋণাত্মকের ক্ষেত্রে না ধনাত্মকের ক্ষেত্রে। যেমন দেখো স্কুলে যে রোল নাম্বার গুলো আগে হতো এখন তো হয় না, আগে যারা ভালো পড়াশোনা করতো তাদের রোল নাম্বার গুলো 1 থেকে শুরু করে সাজানো হতো, যে এখন যে তত দেরি হয়েছে। আচ্ছা তাহলে তখন কি হতো, যার রোল 1 হতো সে ভালো, যার রোল বেশি হতো সে হচ্ছে খারাপ, মানে খারাপ মানে কি কম নাম্বার পেয়েছে আর কি, খারাপ বলতে কিছু হয় না, তাই না? কারণ সবার আলাদা আলাদা দক্ষতা আছে। কি বলতো, এদের সবকিছুরই অভাব, এদের খাতার অভাব না, এদের মাথার অভাব। খাতা তো আছে, চারটে করে মাথা হয়। ব্যাগে ঢোকাও। শোনো পেজ নাম্বার 164 বার করো। পেজ ও আচ্ছা শোনো, এইটা কি এই যে এই জায়গাটায় আমি যে এইটুকুনি লিখেছি এইটুকুনি টুকে নাও, এর বেশি ঢুকতে হবে না কিছু। ঢোকো ঢোকো ঢোকো। 64। এই যে সায়নকে জ্বালা দিয়ে আসছে। করতে বলিনি এখনো। আচ্ছা ছবি কি সবার আঁকা হয়ে গেছে, লেখালেখি? কে? ও বুঝতে পারে না কিছু। ঠিক আছে, তুমি গরু গরু তো দুধ দেয়, তুমি তো কিছুই দাও না। আমরা এখানে একের গুলো করব না, আমরা দুইয়ের গুলো থেকে শুরু করব। হ্যাঁ 164 পেজ, কোষে দেখি 16.1। ছাত্র মধ্যে টুকে আনবা। ও দিদি পারে না, না দুইয়ের গুলো করো।
এখন দেখবো না। আচ্ছা দেখি, এই শোনো, 2 এর প্রশ্ন কি বলেছে দেখো। 2 এর এ, দেখো আয়ুষী, 2 এর প্রশ্নগুলোতে বলেছে যে নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। ও, নিচের রাশিগুলো কি বোঝায় লিখি বলেছে না? এর মানে মান কি পরিবর্তন করাও দরকার আছে কি নেই? মান পরিবর্তন হবে না, তাহলে আমরা কথাটাকে ঘুরিয়ে লিখবো। লিখবো যে -10 টাকা লাভ বলেছে। এর অর্থ, এর অর্থ কোশ্চেনে বলেছে না এই রাশিগুলো কি বোঝায়, তাহলে আমরা এখানে কি পরিবর্তন করতে বলেছে না বলেনি? বলেনি মানে কি দুটোকেই পরিবর্তন করব, বলেনি মানে দুটোকেই। তাহলে সবার প্রথমে সংখ্যাকে, তাহলে বলবা সায়নী তো অনেক সৃজিতা বলবা -10 এর উল্টোটা কত? না, +10। তাহলে যখন কিছু পরিবর্তন করতে বলবে না কিন্তু বলবে লেখো গুছিয়ে, তখন আমরা উল্টে দেবো, লিখবো যে +10 টাকা লাভের উল্টো ক্ষতি। আচ্ছা শুধু 10 আর +10 একই, পার্থক্য নেই, এটা বুঝতে পারলাম। যখন আমাকে, যখন আমাকে বলবে যে রাশিগুলির অর্থ বোঝায়, তখন আমরা কি করব, সংখ্যাটার চিহ্ন চেঞ্জ করব এবং যেটা বলেছে তার উল্টো রাশি লিখবো। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে তোমরা এ পর্যন্ত করে আনো, 2 এর সব করে আনবা। 3 এর এ বলছি কি সংখ্যাগুলির পরম মান লিখে। আচ্ছা, পরম মানের কথাটা আমি বলিনি তোমাদের কাউকে, লেখো মাইনাস, না না, 12 এর পরম মান, -12 এর পরম মান হচ্ছে +12। এটা বলছে যে পরম মান কি? পরম মান হচ্ছে, পরম মান মানে হচ্ছে মান সবসময় পজিটিভ থাকবে, প্লাস থাকবে, মান সবসময় প্লাস থাকবে। বুঝতে পারলাম? পরম মান মানে কি বললাম? মান সবসময় প্লাস থাকবে। বলো বিয়েরটা, ওই বিয়েরটা +13 আছে, তাহলে +13 এর পরম মান, না +13 পরম মান মানে হচ্ছে সবসময় উত্তর বেরোবে ধনাত্মক, প্লাসে উত্তর বেরোবে। বুঝতে পারলাম? পরম মান জিনিসটা কেমন বলো তো, মানে তোমরা পড়েছো না আগে ওই প্রকৃত মান, দেখো ভালো করে বুঝবা। ধরো লেখা আছে 4, ও তোমাদের ইংরেজিতে পড়বা, ধরো লেখা আছে 8, 8 এর প্রকৃত মান কত? 8 হয়েছে। এবার ভালো করে বোঝো, মনে করো 8, 1 টাকা, 8 মানে হচ্ছে 1 টাকার 8খানা নোট, 1 মানে 8 টাকার 8খানা নোট, আগে নোট হতো 1 টাকা 8খানা নোট। এবার ভালো করে বুঝবা, তাহলে এখন 8 এর আগে প্লাস থাকুক অথবা 8 এর আগে মাইনাস থাকুক, মনে করো আমার আর সুদীপ্তর মধ্যে 8 টাকার লেনদেন হবে। ভালো করে শুনবা, তাহলে আমি 8 টাকা মানে কি বললাম, 1 টাকার 8টা নোট। বুঝতে পারলাম? তাহলে হয় সুদীপ্ত মানে 8 টাকার নোটের ভ্যালু কত, +8 টাকায় থাকছে, ওটা কিন্তু কখনো নোটের ভ্যালু কখনো ঋণাত্মক হতে পারে না। সে সুদীপ্তকে আমি টাকা দিই বা সুদীপ্ত আমাকে টাকা দিক, আমি হয় সুদীপ্তকে টাকা দেবো বা সুদীপ্ত আমাকে 8 টাকা দিক, কিন্তু যেটা ট্রান্সফার আমি করব, যেটা যে জিনিসটা আমি ওকে দেবো বা যে জিনিসটা নেবো, সেটা কখনো ঋণাত্মক হবে না। বুঝতে পারলাম? এটাকে বলছে পরম মান। মানে মনে করো আমি ফিতে দিয়ে দৈর্ঘ্য মারবো, ফিতে দিয়ে দৈর্ঘ্য মাপবো, তাহলে দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে? পারবো না। বুঝতে পারলাম? তো এইগুলো হচ্ছে পরম মান, ওই জন্য সবসময় প্লাস নিতে হবে। পরম মান মানে কি বুঝতে পারলাম? আসল মান। পরম মান মানে আসল মান। তুমি ওকে জ্বালাচ্ছ কেন? কি খোঁচা মারলে কেন? না না না, তোমার জায়গা কোথায়? যাও। আচ্ছা দাও দাও, তাহলে কি জায়গা এটা ফিক্স থাকবে? জায়গা ফিক্স করে নাও, তুমি ওকে জ্বালাবা।
তুমি কোথায় বসবা? যাও। ওখানে বসে ভালো লাগছে না। তাহলে জ্বালাতে ভালো লাগছে। না, আমি তো মাঝে দিয়ে ফেলে দিতে পারবো। এর পরেরটা এই আচ্ছা ঠিক আছে, আয়ুষ ওটা নামিয়ে রাখো, ওর দেখতে অসুবিধা হচ্ছে। নিশানের দেখতে অসুবিধা হচ্ছে, নামিয়ে রাখো। ওর অসুবিধা করছে, নামিয়ে রাখো। কম শোনো, কম শোনো। বলো আয়ুষী, 4-এর প্রশ্নগুলো কি বলেছে? ঠিক। 10 টাকা ব্যয় এর বিপরীত রাশি। ভালো করে শোনো, এর বিপরীত রাশি দুইটা হবে। শোনো, আসবো। শোনো, যখন আমাকে বললো না এর অর্থ লিখি, তখন মান কি পরিবর্তন করেছিলাম? না। তখন মান পরিবর্তন করিনি, মানে কি দুটোকেই পরিবর্তন করেছিলাম। তাহলে দুটোকে পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু বলেছি বিপরীত করতে, আমরা একটার মান পরিবর্তন করব। হয় সংখ্যা 10 টাকা আছে, তাহলে -10 টাকা ব্যয় বলবো, হলো। অথবা যদি 10 টাকাকে মাইনাস না করি, 10 টাকা একই রাখি, তাহলে আমরা উল্টে লিখতে হবে 10 টাকা আই। বুঝতে পারলাম? যখন আমাকে বলবে বিপরীত লেখো, তাহলে আমরা কি করব, একটাকে পাল্টাবো, সংখ্যাকে। হ্যাঁ, দুটো আলাদা করেছি তো। হ্যাঁ, ভালো করে দেখো, -10 যখন দিয়েছে তখন ব্যয় তো ব্যয়ই আছে, তাহলে এই লাইনটার উল্টো হয়ে গেল এটা। আবার দেখো, যখন +10 রেখেছি তখন ব্যয়টাকে আই করে দিয়েছি, তাহলে আবার উল্টো হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো, আমার কোশ্চেন যখন বিপরীত বলবে তখন কাকে চেঞ্জ করব? +10 টাকা আয়। হ্যাঁ, 10 টাকা কিছু নেই মানে প্লাসই আছে। 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্নটা বলেছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসে। তাহলে 5-এর 1-এটা দেখো, এখানে শূন্য আছে। আয়ুষী বলো তাহলে, বলো আয়ুষী। হ্যাঁ, যে ছোট তার দিকে কি হয়, ছোচালো মুখটা থাকে, তাই না? আচ্ছা, এরপরে চলে আসি -10। সায়ন বলবা এটা। -10 আর 2 কোন দিক? হ্যাঁ বলো। 10-এর দিকে 10 খোঁজা হবে আর কি, -10 ছোট, -10 ছোট। 6-এর 1-একটা। তুমি সব পারবা। 6-এর 1-একটা আমাকে রুদ্র বলবে। ভালো করে শুনো, কোশ্চেনে বলেছে -12 এর চেয়ে ছোট। চারটি ঋণাত্মক সংখ্যা হলো। আয়ুষী টোকো। ঋণাত্মকের ক্ষেত্রে যে ছোট তার মান বেশি। -12 থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ, -13, -14, -151, -500। ঋণাত কেন? 12 থেকে তো ছোট, তাহলে হলো। তাহলে আমার ইচ্ছা, তুমি তোমার মতো দাও। মাইনাসের পরে 12 থেকে বড় আছে, মানে 12 থেকে ছোট, তাই তো?
12 থেকে বড় লিখতে হবে। বাড়ি কাজ ক্লাস 6 ম্যাচে আগামী ক্লাসে সংখ্যা রেখা একে অনেক যোগ বিয়োগ করতে হবে, ওই জন্য অবশ্যই স্কেল পেন্সিল রাবার সব নিয়ে আসবা। আজকেই বলেছি। 2 থেকে 6 পর্যন্ত সুন্দরভাবে করে আনবা। করতে হবে না। আচ্ছা বিজ্ঞানে আমাদের কি চলছিল গো? ফুসফুস হবে, আগে ফুসফুস করাবো না, আগে চ্যাপ্টারটা শেষ হোক। রোজ রোজ পরীক্ষাতে অনেক সময় লাগে, ওসব করা যাবে না। ইয়েস, এই সুজয় ছেলেটা বেশ বুদ্ধিমান হয়ে গেছে পরের দিন। না বলো সুজয়, কি সাহায্য করতে পারি? বিজ্ঞান হবে। অ্যাটেন্ডেন্স শিট কেউ দেখতে পাচ্ছ? তুমি তখন থেকে শুনে নাও তো, অনেকক্ষণ তো ডাকার চেষ্টা করছে তোমাকে। শোনো, হয়েছে বলা? তুমি শুনে ফেলেছো? হয়েছে। ও 1 ঘন্টা ধরে বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। আয়ুষের বাড়ি থেকে তো ফোন করবেই 2-1 দিনের মধ্যে। না করবে মাঝে মাঝে, তাই বলে দাও। সুজয়, রুদ্র, সায়ন, অরিত্র, সুদীপ্ত, সায়নী, সৃজিতা, ঘোষ ঘোষ, কৃষ্ণ, সম্পূর্ণা, ঈশান, রাতুল, জিৎ। বাহ, আজকে সবাই এসছে, খুব সুখের বিষয়। কিন্তু বিষয়টা হলো যে আজকে বই দেবে কে? রাতুল দাও। সবাই হচ্ছে শিক্ষক বইয়ের পেজ নাম্বার 201 বার করো, কারণ ছবিটা লাগবে। হ্যাঁ 201 পাতা। খাক, বাইরে খেয়ে আসে না, এরা শুধরাবে না। এত বলে যদি না শুধরায় তাহলে আর কি বলে না। দেখবা যে বাচ্চারা যখন কিছু খেয়ে নেয় না, ভুলভাল করে দেবে, মা দেখবে মুখ চেপে ধরে, ওই এমনি বার করে দেয়, ওরকম করে চেপে ধরতে হবে, তাহলে বেরোবে। দাঁড়াও একটা ফোন ধরে নি। হ্যাঁ হ্যালো হ্যালো, কি করো তোমরা? এই যে ছাগল এসছে একটা, ব্যবহার করছে তখন থেকে। এই যে যাও।
হ্যাঁ 201। আগে চ্যাপ্টারে কি ছিল গো? হয়ে গেছে। ওই দাদা বললো না গোল্ডেন না শোনো, হ্যাঁ খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট। হুম হুম শিকড় বাকড়। আচ্ছা, ফুসফুসের জায়গাটা একদম ছোট্ট। সবার প্রথমে দেখো, ব্যাপারটা হচ্ছে বাতাস থেকে আমরা অক্সিজেন নিই কিভাবে, সেখানে একটা জিনিস মিসিং আছে। আসো, ফুসফুস কোথায় থাকে? যে খাঁচা, যেটা কি বলে পাঁজর, বুকের বক্ষাস্থির ভেতরে কি থাকে? ফুসফুস। বলো সম্পূর্ণ মানুষের ফুসফুসের সংখ্যা কয়টি? দুটো ফুসফুস থাকে। তাহলে আমরা ফুসফুসে কিভাবে হাওয়া পাঠাই? মুখবিবর থেকে বাতাস কিসের মাধ্যমে যায়? শ্বাসনালীর মাধ্যমে। তো এটাকে বলে শ্বাসনালী। তার নিচে একটা অংশ থাকে যেটা বলে ট্রাকিয়া। কি বলা হয়? ট্রাকিয়াম। সামনের লাইনে বসে যে গল্প করছো দুজনা, লজ্জা করে না? হাত পা ছুড়িয়ে এতক্ষণ পরে চুপ হলে। ও হাতের উপরে কিসব করেছে। তাহলে কি হলো? না না মারে না। এই চুপ 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 চুপ। এই আয়ুষী, তুমি আগেই বলেছি ওখানে যেতে। হ্যাঁ মারলে তোমার দোষ, যাও। ওরা তোমার ওইখানে যাও, যাও। ও দেখো সরে গেছে। ঠিক আছে, বলো তো অরিত্র, এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া এসে কটা শাখায় ভাগ হয়ে যায়? ট্রাকিয়া এসে দুটো শাখায় ভাগ হয়ে যায়, যাকে বলে ব্রঙ্কাস। কি বলা হয়? ব্রঙ্কাস না, ব্রঙ্কাস। ব্রঙ্কাস আলাদা হয়ে গেল, ব্রঙ্কাস। আচ্ছা এবার শোনো, ব্রঙ্কাস, ব্রঙ্কাস ফুসফুসের ভেতরে ঢুকে যায়। ফুসফুসের ভেতরে অনেক ছোট 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 নালিকা সৃষ্টি করে এবং বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এই যে ভাগ হয়ে গেল, এদেরকে এক একটাকে বলা হয় কি? ব্রঙ্কিওল। কি বলা হয়? কি বলা হয়? ব্রঙ্কিওল। আর ব্রঙ্কিওলের উপরে যে ছোট ছোট গোলাকার গ্যাস পূর্ণ ছোট ছোট বেলুনের মতো অংশ থাকে বলে অ্যালভিওলি। কি বলা হয়? অ্যালভিওলি। এটাকে বায়ুথলি বলে। ইয়েস, 10 কোটি, প্রায় 10 কোটি। আচ্ছা এবার শোনো, প্রথম থেকে একবার বলি, বলো তুমি। মানুষের শরীরে ফুসফুস কয়টা? দুইটো, দুই পাশে দুটো। তাহলে এটা বাম ফুসফুস, এটা ডান ফুসফুস, কিন্তু ভুল হয়ে গেল। ইয়েস, উল্টো করে বলতে হয়। হ্যাঁ, ফুসফুস। আচ্ছা এবার একটা জিনিস দেখো তো, দেখো তো, এটা এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। বাম ফুসের এই অংশটা কি হচ্ছে? খেয়ে নিয়েছে। এখানে নেই কেন? কারণ এখানে কি থাকে? হৃৎপিণ্ড থাকে। এখানে কি থাকে? হৃৎপিণ্ড থাকে। আচ্ছা ইয়ে বলো আয়ুষী,
এই যে শ্বাসনালীর পরবর্তী যে অংশটা, এটাকে কি বলা হয়? ট্রাকিয়া। কি বলা হয়? ট্রাকিয়া। কটা অংশে ভাগ হয়ে যায়? নাম কি? ব্রঙ্কাস। ব্রঙ্কাস ফুসফুসের মধ্যে ঢুকে পড়ে এবং আরো ছোট ছোট শাখা প্রশাখা ভেঙে যায়, তাই কি বলা হয়? ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওল গুলোর একদম মাথার উপরে বায়ুপূর্ণ থলি থাকে, তাকে বলে বায়ুথলি বা অ্যালভিওলি। এটা ভেতরের দিকে, গলার না। ব্যাপারটা কি বলো তো, এই শোনো, গলাতে না, দেখো খাবার তো গিলছি, গলার এই জায়গাটা থেকে না দুটো নালী ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় শ্বাসনালী, একটা হয়ে যায় গ্রাসনালী, মানে পেটের মধ্যে চলে যায়, পাকস্থলীতে চলে যায়। বুঝতে পেরেছো? যখন আমরা নিঃশ্বাস নিই তখন হচ্ছে কি বলতো, খাবার দাবারের যে নালীটা সেটা বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস যায়। এখানে এই দুটো নল আছে, এই দুটো নলের মধ্যে এখানে মাঝখানে একটা অংশ আছে যেটা নড়াচড়া করে। যখন আমরা খাবার খাই তখন শ্বাসনালীকে বন্ধ করে দেয়, খাবারটা সাইডে চলে যায়, সেই আবার খুলে যায়। বুঝে গেল? এবার হয় কি, দেখবো যে অনেক সময় খাবার খেতে খেতে না আমাদের কাশি উঠে যায় বা বিষম ওঠে। কেন? মনে করো ভাবছি, ও কি সুন্দর সিনেমা ছিল, খাচ্ছি। এবার মস্তিষ্ক কি করছে? মস্তিষ্ক একে নিয়ন্ত্রণ তো করছে। এবার মস্তিষ্ক সিনেমা দেখছে, হলো। এবার তুমি খাবার খাচ্ছ, এবার মাঝখানে যে পেশিটা আছে ও ও মাঝখানে ও কনফিউজড যে আমি গ্রাসনালী বন্ধ করব না শ্বাসনালী বন্ধ করব। ও দেখলো খাবার আছে, বন্ধ করলো গ্রাসনালী, শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে গেল। শ্বাসনালীর মধ্যে যে খাবার ঢুকে যায়, ফুসফুসি করে জোরে চাপ দেয়, দিয়ে খাবারটাকে ওইখান থেকে বাইরে বের করতে চেষ্টা করে, হলো। আচ্ছা, হতে পারে জোরে চাপ দিলে নাক দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আচ্ছা, এই শোনো, এবার চলে যাই শ্বাস পেশিতে। সবাই জোরে শ্বাস নাও, শ্বাস নাও। আচ্ছা, শ্বাস নিলে আমাদের বুকের পাঁজর ফুলে ওঠে কি ওঠে না? ওঠে। এবার যদি শ্বাস ছেড়ে দিস, এই কথা না, বুকের পাঁজর আবার চুপসে যায় কি যায় না? যায়। তাহলে ব্যাপারটা, বুকের পাঁজরে কি থাকে? পেশি থাকে, পঞ্জর পেশি। তাহলে বুকের পাঁজরে একটা পেশি থাকে যেটা শ্বাস কাজে সাহায্য করে, তাকে বলে পঞ্জর পেশি। আরেকটা যেটা ছবি এখানে এঁকেছি, এখানে দেখো মধ্য হচ্ছে, এটাকে কি বলা হয়? দেখবা যে অনেক সময় যাদের আর কি ভুঁড়ি নেই আমার মতো, তাদের হয় কি, একদম যখন সেই শ্বাস প্রশ্বাস বার করে দেখবে এই অংশটা পেটের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, তোমার হবে না, তোমার আমার মতো ভুঁড়ি আছে। আসো আসো, জামা খুলে, হয় না? ভেতরে ঢুকে যায় না? ব্যাপারটা হচ্ছে ওই, এই শোনো শোনো, ওখানটায় না একটা পেশি থাকে, এই ওখানে একটা পেশি থাকে যেটাকে বলে মধ্যচ্ছদা। কি বলা হয়? একদম ফুসফুসের তলায় গিয়ে ধাক্কা মারে, বলে হুস সব বায়ু বেরিয়ে যা। বুঝতে পেরেছো? দেখবা যে যখন খুব জোরে আমরা সাইকেল চালাই বা কুকুরের তাড়া করে, খুব জোরে দৌড়ানোর পর দেখবা যে হাঁপিয়ে যায় না? হাঁপানোর সময় দেখবা বুক তো খুব জোরে জোরে কাঁপে, কিন্তু যখন আমি দৌড়াচ্ছিলাম, যখন জোরে জোরে এই পেটের অংশ ভেতরে ঢুকে যায় বাইরে বেরিয়েছে, ভেতরে ঢুকে যায় বাইরে বেরিয়েছে। কেন হয়? দৌড়ানোর সময় কেন হয়? এই যে মধ্যচ্ছদা আছে, যখন দৌড়ায় তখন বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, মধ্যচ্ছদা খুব জোরে চাপ দেয়, দিয়ে ফুসফুস থেকে সব চাপ দিয়ে অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বার করে দেয়। আর তখন কি হয়ে যায়, যখন আবার ফলে বেশি পরিমাণে গ্যাস নিতে পারে, বেশি গ্যাসের মধ্যে বেশি কি থাকবে? অক্সিজেন থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে না, এর বাংলায় নাম কি দিয়েছে? মধ্যচ্ছদা। কি বলে এটাকে? মধ্যচ্ছদা। আচ্ছা, প্রশ্বাস আর নিঃশ্বাসে আসবো। মনে করো আমি পরিবেশ থেকে বায়ু গ্রহণ করলাম, সেটাকে আমরা কি বলবো? প্রশ্বাস। এবার আমার শরীরে যতটা যে বিপাক ক্রিয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে বেরিয়ে হলো, এটাকে আমরা কি বলবো? নিঃশ্বাস। দেখবে যে ওই তোমরা ওই কি লিখেছো জানো, অনেকে জীবনী লিখেছো, পরীক্ষায় 5 মার্কে আছে বলে রবীন্দ্রনাথ রচনা লেখো, আছে না? সেগুলোতে লাস্ট লাইন বলে কি লিখতে হয়, যে এত তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মানে কি তারপরে আর কিছু গ্রহণ করেননি। বুঝতে পেরেছো? এবার চলে আসি যে ফুসফুসে অনেকগুলো সমস্যা আছে।
তুমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি। ওই দেখো, এই দেখো, দেখো যে দুটো ফুসফুস দেখানো হয়েছে। এই যে ফুসফুসটা গোলাপি গোলাপি, এটা যে সুস্থ মানুষের। টেক্সট বই টেক্সট। আর এই পাশেরটা হচ্ছে পচে যায়নি। হ্যাঁ ঠিক। এই শোনো, যারা প্রচুর পরিমাণে ধূমপান করে, ধোঁয়াগুলো ফুসফুসের কোষে এসে আটকে যায়, আর আটকে গেলে ফুসফুস কেমন দেখায়? কালচে দেখায়। আবার যারা কয়লা খনিতে কাজ করে তাদের নাকের মধ্যে অল টাইম কয়লা ঢোকে। হ্যাঁ 115 টেক্সট বই হয়েছে, তাদের ফুসফুসটা কেমন কালচে হয়েছে। তাহলে একটা সুস্থ, এই গল্প করলে কি করে চলবে? সবসময় তো গল্প করছো, কথা শুনে নাও। একটা সুস্থ ফুসফুসের রং কেমন হয়? গোলাপি হয়। সেটা পৃথিবীর যে কোনো মানুষের গোলাপি। কিন্তু এ হচ্ছে যে ফুসফুস সুস্থ রাখার, মানুষের বলেছে কুকুর বললো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সব প্রাণীরই ফুসফুস আছে একটুখানি। এই শোনো, বিষয়টা হচ্ছে যে আরো ছোট, আরশোলা হৃৎপিণ্ড আছে। ছোট্ট, দেখা যাবে না। হ্যাঁ আরশোলাটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। পিঁপড়ে ও বাঁচা যায় না ওইভাবে। এই শোনো, ফুসফুসে সুস্থ রাখার বিষয়। আচ্ছা বলো সুদীপ্ত, সুদীপ্ত বলো, ফুসফুস যদি সুস্থ রাখতে চায় তাহলে প্রথমত কি করা বন্ধ করতে হবে? দেখো আমি তো ধূমপান করি না, তা আমি তো ধূমপান বন্ধই রেখেছি। তাও যদি ফুসফুস ভালো রাখতে চাই তাহলে কি হবে? দেখো আমি শুনতে পেলাম না, এরা চিল্লাচ্ছে বলে আমি শুনতে পেলাম না। আমি আবার শুনতে পাই, এখন দেখো ও আওয়াজ করছে, ও চিল্লাচ্ছে। প্রথমত দূষণ মুক্ত জায়গায় থাকতে হবে। আর আচ্ছা তুমি বলো একটা। আরে ধূমপান ধর আমি করি না, তাহলে ভালো খাবার খেয়ে ফুসফুসে কিছু আসে যায় না। হ্যাঁ বলো। আমার রোগ হতে পারে সর্দি কাশি। দেখবা যে অনেকের, হ্যাঁ হ্যাঁ তা তো মরেই গেল। এই শোনো, দেখবা যে অনেকের, হ্যাঁ ধুলোবালি হলে আটকাতে হবে। দেখবা যে অনেক সময় হাঁচি কাশি হয় না, দেখবা যে অনেকে এমন কাশি হয় কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়। আচ্ছা বুক ব্যথা হয়ে যাওয়ার কারণ কি? ফুসফুসের পেশিগুলো হাঁপিয়ে যায়, জোরে হাওয়া কাশার জন্য জোরে হাওয়া দিতে হয় ওই জন্য। তখন কি ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটা ফুস, দেখো 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 দেখো, দুই 201 পেজের 2 শ্বাসনালী বা ট্রাকিয়া। আচ্ছা এবার চলে আসো 3 নাম্বার প্রশ্ন। হ্যাঁ 3 নাম্বার প্রশ্নে কতগুলো জিনিস তোমাকে যেটা পড়তে হবে, আমি যেখান থেকে দাগাতে বলবো সেখান থেকে দাগাবো, আমি উত্তর পড়ছি। 3-এর শ্বাসনালীর ফুসফুসের ভিতরে, আমি দাগাতে বলিনি এখনো, শুধু শোনো, যেখান থেকে বলবো সেখান থেকে দাগাবো। ঢুকে গাছের ডালপালার মতো অসংখ্য শাখা পোশাখা ভাগ হতে থাকে সবশেষে সূক্ষ্ম শ্বাসনালিকা, এবং তার শেষ অংশে থাকে ছোট ছোট বেলুনের মতো বায়ুথলি। হয়েছে? বায়ুথলির পর থেকে দাগানো শুরু করো। প্রতিটি ফুসফুসে, একদম লাস্ট লাইন, প্রতিটি ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে।
বায়ুথলির গায়ে রক্তনালী অবস্থিত। মানুষের বাম ফুসফুসে 2টি এবং ডান ফুসফুসে 3টি খণ্ড থাকে। মানে মানুষের বাঁ দিকে ফুসফুসটা 2টো খণ্ড বিশিষ্ট আর ডান দিকেরটা 3টে খণ্ড বিশিষ্ট। কোশ্চেন নাম্বার, এখান থেকে বলে যে মানুষের ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকতে পারে? হ্যাঁ 5, 5-এ শুধুমাত্র দুটোই পড়তে হবে। ঠিক আছে, শুধুমাত্র কিছু নেই, দুটোই পড়তে হবে। আচ্ছা 6 নাম্বার প্রশ্ন, ক্লোম শাখা বা ব্রঙ্কাই কাকে বলে? কম কি এই চ্যাপ্টার পুরোটা? 7 অ্যালভিওলাই। 8 দাগাও। 9-এর শুধু প্রথমটুকুনি। হ্যাঁ ওইটুকুনি। ইয়েস। 10-এর প্রথমটুকুনি। 10-এর প্রথমটুকুনি দেখেছো? এবার চলেছি 11। 11 পার্থক্য। 12 কি কি সমস্যা, 13 সুস্থ রাখার উপায়। হ্যাঁ তো এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট পড়া। এটা রাতুলকে দিয়ে দাও। চলো ছুটি, বাড়িও। তুমি এত গল্প করো না, এই জন্য গল্প কম করলে হয়। সব আয়ুষের দোষ। থাক থাক।